ক্লাস মতো করবো, হ্যাঁ, কারণ নেক্সট ফ্রাইডে আমরা একটা ছোট্ট ক্লাস টেস্ট দিয়ে ফেলবো। পড়া যত বেশি হবে ক্লাস টেস্টগুলো দিতে তত কষ্ট হবে। সো আমরা একটু একটু করে পড়ে যদি ক্লাস টেস্টগুলো নিয়ে ফেলি, ক্লাস টেস্ট যেগুলো দেবো আমি আমার মিডের সিলেবাস থেকে এগুলো বাদ দিয়ে দিই। সো ছোটো 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 করে নেবো, যেটা নিয়ে করবো ওটা ভালো করে। এখন ক্লাস টেস্টের উপরে একটু আলোচনা করি। আপনারা যে টপিকসগুলো করবেন, হ্যাঁ, ক্লাস টেস্ট নেক্সট ফ্রাইডে। এরপর তো দেরি করা যাবে না, কারণ মিড চলে আসছে, তো মিডের জন্য তো কিছু করতে হবে। আমি মানে সহজ করে দিচ্ছি আর কি আপনাদের জন্য ক্লাস টেস্টটা। সেটা হচ্ছে আপনারা না ক্লাসে আমি ইজি করে দিচ্ছি, আমি ওটার ব্যাপারেই কথা বলবো, এই জন্যই রেকর্ড করছি ক্লাসটা, যারা আসেনি তারা যেন দেখে। আপনারা যে টপিকসগুলো পড়বেন আর কি, হ্যাঁ, এগুলো একটু নোট ডাউন করেন, যেটা গুরুত্ব দিয়ে পড়বেন। আপনারা কিছু ডেফিনেশনস শিখবেন, যেমন ফাইন্যান্সিয়াল মার্কেটস কাকে বলে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কাকে বলে, সোয়াপ কি, অপশন কি, এই ডেফিনেশনগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন। ফাইন্যান্সিয়াল মার্কেটস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, অপশন, সোয়াপ, কেমন? তারপর আপনার আরেকটা জিনিস, গ্লোবাল এক্সপেনশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস একটা টপিকস আছে না, গ্লোবাল এক্সপেনশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস। নোটসে আপনারা দেখবেন আমি যে নোটসটা দিয়েছি সেখানে 4টা পয়েন্ট আছে গ্লোবাল এক্সপেনশনের, যে গ্লোবাল এক্সপেনশনটা কেন হয়, রিজনস। হ্যাঁ, পোর্টালে এইটা মনে হয় পোর্টালে নাই, এইটা হচ্ছে আপনারা পাবেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে। স্টিল আমার কাছে আসছে, আমার কাছ থেকে আপনারা পিকসও নিতে পারেন। আচ্ছা, পোর্টালে আমি দিয়ে দেবেন সেটা আছে। ফাইন্যান্সিয়াল গ্লোবাল এক্সপেনশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেটসের 4টা অ্যাসপেক্টস আছে। রিজন কি, গ্লোবাল এক্সপেনশনের রিজনগুলো কি, গ্লোবাল এক্সপেনশনের স্ট্র্যাটেজিস কি, গ্লোবাল এক্সপেনশনের বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস। এই টপিকসটা ভালো করে পড়বেন। হ্যাঁ, যারা আমি বলছি রিজন, স্ট্র্যাটেজিস, বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস, গ্লোবাল এক্সপেনশন, এইটা ভালো করে পড়বেন। চ্যালেঞ্জেস, গ্লোবাল এক্সপেনশনের আন্ডারে দেখবেন 4টা ভাগ আছে। একটাতে বলবে যে রিজন কি, আরেকটাতে বলবে স্ট্র্যাটেজি কি, দেন এইটার বেনিফিটস কি অ্যান্ড চ্যালেঞ্জেস কি, এগুলো সব কিছু নোটসে আছে। আচ্ছা, আরেকটা আপনারা প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস অ্যান্ড সিকিউরিটিস। এইটার একটা ডায়াগ্রাম, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ডায়াগ্রামটা আমি বোর্ডে একটু হেল্প করে দিচ্ছি আপনাদেরকে যে কীভাবে আপনারা করবেন। ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেট সিকিউরিটিস, এটা দেখবেন অনেক বড়, বাট আপনারা একটা ডায়াগ্রাম আকারে শিখবেন যাতে এটা আপনাদের মনে থাকে। আমি হেল্প করছি। নোটসে আছে, জাস্ট আমি নোটস দেখে একটু ডায়াগ্রাম বানাচ্ছি।
এটা হচ্ছে আপনার টাইপস অফ ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ এর আন্ডারে আছে দেখেন ইকুইটি সিকিউরিটিজ ডেট সিকিউরিটিজ
ইলাস্ট্রেট দ্য ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেট যদি আমি জানতে চাই এবং এখানে মার্কস যদি অল্প থাকে তাহলে আপনারা এটা দিয়ে আর যদি 10 মার্কসের থাকে এই একটা কোশ্চেন যদি 10 মার্কসের থাকে দেন একটু সবগুলো সম্পর্কে একটু লিখতে হবে প্রত্যেকটা ভাগ সম্পর্কে। তো এটা হচ্ছে বোঝা যায় যে কোনটার আন্ডারে কি কেমন। মানে আপনারা দুজন একসাথে ঠিক আছে 6 তারিখে তাহলে ধরুন ম্যাডাম 6 তারিখে মানে ফ্রাইডে পরের ফ্রাইডে জি তাহলে আপনাদের ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা আমরা আপনারা ক্লাসটা করবেন, ক্লাসের শেষে আপনারা দেখবেন আমি আলাদা দিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের দুজনের আলাদা কোশ্চেন হ্যাঁ কোশ্চেন খুব ফেজাবো কোশ্চেন আমি পরীক্ষা কোশ্চেন করতে পারি না ক্লাসে একটু বেশি পড়াই না কোনো এমসিকিউ কিন্তু 10 নম্বরের কোশ্চেনে কোনো এমসিকিউ হবে না। যখন মিড টার্ম হবে 30 মার্কসের কোশ্চেন হবে তখন এমসিকিউ 10 মার্কস। এমসিকিউ হচ্ছে আপনাদের থিওরি এবং ম্যাথ দিলেই নাম্বার বেশি হবে, দেখবেন এমসিকিউটাই হার্ড হবে, অন্য পার্টগুলো সোজা। আচ্ছা আমরা ক্লাস টেস্টের জন্য যেটা বলছেন আমরা এগুলোই করব। হ্যাঁ আমি তো আজকে আরো মানে স্পেসিফিক বলে দিচ্ছি। আচ্ছা এটা তোলা শেষ সবার ছবি, তাহলে আমি একটু ম্যাথ নিয়ে আলোচনা করি না, যে ম্যাথগুলো একটু রিভিউ করে নিই। 10 নম্বর ম্যাথ থাকবে, হ্যাঁ ম্যাথ থাকবে, থিওরিও থাকবে, আপনাদের অপশন দেওয়া থাকবে, প্রচুর অপশন পাবেন। যেটা করবেন ভালো করে করবেন, ম্যাথ দিলে একটু মার্কস বেশি হবে। আপনার অপশনের ম্যাথগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ নয় আছে তো কয়েকটা হাতে হ্যাঁ ম্যাথ একটা ম্যাথ 10 নম্বর ছোট ম্যাথের সাথে একটু হালকা থিওরি থাকবে, একটা ম্যাথসে পুরো মার্কস দিয়ে দিব না। আচ্ছা অপশনের ম্যাথগুলো একটু দেখেন, আপনার কিছু ডেফিনেশন শিখতে দিয়েছে না, ডেফিনেশনগুলো করতে হবে, ম্যাথের সাথে একটু ডেফিনেশন থাকবে। মনে করেন অপশনসের ম্যাথ দিব, আমি অপশন কি জিজ্ঞেস করতে পারি, বা আমি যদি সোয়াপের ম্যাথ দিই সোয়াপ কি জিজ্ঞেস করতে পারি, এরকম ডেফিনেশন কিছু দেখবেন। আচ্ছা একটু খেয়াল করেন আমাদের ম্যাথ অপশনের ম্যাথে কি কি ইনফরমেশনগুলো দেওয়া থাকে, ইনফরমেশনগুলো আপনারা দেখবেন দেওয়া থাকবে strike price, exercise price, current price, market price, selling price। এই ধরনের প্রাইসের কথা কোশ্চেনে উল্লেখ থাকবে। হ্যাঁ এখন কেউ কেউ আমাকে বলতে পারবে এই যে আমি এতগুলো প্রাইস লিখলাম, আচ্ছা আপনারা যদি নিজের মধ্যে কথা বলেন তাহলে কিন্তু মানে মিস করবেন অনেক ইনফরমেশন, যেটা পরীক্ষার সময় কি হবে আপনাদের প্রয়োজন হবে। হ্যাঁ নিজেদের মধ্যে কথা একটু পরে হবে। এখানে যে এই প্রাইসগুলো আছে এগুলো বিভিন্নভাবে কোশ্চেনে থাকবে, কোশ্চেনে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া থাকবে, সবগুলো একসাথে থাকবে না কিন্তু থাকবে। এখন আমরা ম্যাথ করার সময় আমাদের যে ফর্মুলা অপশনের ফর্মুলা, রাইট, অপশনের ফর্মুলাতে এই কোন প্রাইসটা আপনারা কি বলতে পারবেন কি, যে কোশ্চেনে লেখা থাকবে কিন্তু আমাদের ম্যাথে কোনো কাজে আসবে না, যে কোশ্চেনে লেখা থাকবে কিন্তু ম্যাথে আমাদের যে ফর্মুলা অপশন বের করার ফর্মুলা, পুট অপশন বা কল অপশন, কোন প্রাইসটা কোনো কাজে আসবে না, কোশ্চেনে দেওয়া থাকবে কিন্তু আমাদের লাগবে না।
প্রাইসগুলোর মধ্যে স্ট্রাইক প্রাইসের একটা সিনোনিমাস আছে, বলতে পারবেন কেউ? স্ট্রাইক প্রাইসকে আমরা অন্য কি বলি? এক্সারসাইজ প্রাইস। এই দুটো হচ্ছে সেম। তাহলে কোশ্চেনে স্ট্রাইক প্রাইসে লেখা থাকতে পারে, এক্সারসাইজ প্রাইসে লেখা থাকতে পারে। এই প্রাইস দুটো কোন প্রাইস? যেটা অপশনের গায়ে লেখা থাকে। ওকে, স্ট্রাইক অর এক্সারসাইজ প্রাইস, এটা হচ্ছে আপনার কন্ট্রাক্টে লেখা থাকে। কেমন? আচ্ছা, এই প্রাইসটাকে আমরা কিসের সাথে তুলনা করব? তুলনা করব অপশনটা বা হচ্ছে যে আমরা এখন একটা কন্ট্রাক্ট করব যেটা আমরা এক্সিকিউট করব ফিউচারে, তাই না? এখনই তো আর আমরা জিনিসটা কেনা বেচা করবো না। পুট অপশন বা কল অপশন, অপশন যাই হোক না কেন, সেটা কি হবে? কোনো জিনিস কেনা অথবা বিক্রি করা একটা এগ্রিমেন্ট। আমরা কিনতেও পারি, আমরা বিক্রিও করতে পারি, কিন্তু সেটা এখন না। হ্যাঁ, এটা হচ্ছে ফিউচার, আফটার সাম টাইম এই ফিউচার এক্সিকিউট হবে। এখন ফিউচারে যে প্রাইসটা হবে তখন মার্কেটে, তখন সেটা হচ্ছে মার্কেট প্রাইস অথবা সেলিং প্রাইস। এই দুটোও কিন্তু এক কথা, ঠিক আছে? মানে আমাদের কম্পারিজনটা হচ্ছে স্ট্রাইক প্রাইস আর এক্সারসাইজ প্রাইসের সাথে মার্কেট প্রাইস অথবা সেলিং প্রাইসের। তাহলে এই যে কারেন্ট প্রাইস, এটা কিন্তু কোশ্চেনে লেখা থাকবে, বাট কোনো ইউজ হবে না, এটা কোনো কিন্তু এটা ফর্মুলাতে আসবে না, বাট লেখা থাকবে। কেউ যদি কারেন্ট প্রাইসের সাথে কম্পেয়ার করে ফেলে তাহলে ম্যাথটা ভুল হয়ে যাবে। কেমন? আচ্ছা, এখন আমরা দেখি যে কোনো একটা মনে করেন মোবাইল, এটা এখানে হচ্ছে বায়ার আর আরেক পাশে আছে সেলার। এখন পুট অপশনটা কি বোঝায়? মানে বায়ার তো সেলারকে কি বিক্রি করে? আসলে মোবাইলটা বিক্রি করছে না, মোবাইলটা এখন বিক্রি করছে না কিংবা কিনছেও না। মানে অপশনটা কেনাও হতে পারে, বিক্রি করাও হতে পারে, দুটোই হতে পারে, রাইট? বায়ার সেলারকে কি করে? এই অপশন কন্ট্রাক্টটা বিক্রি করে। কেমন? অপশন কন্ট্রাক্টটা বিক্রি করে, এখন এটা বিক্রি করছে না। অপশন কন্ট্রাক্টে লেখা থাকবে যে মোবাইলটা আমরা কিনবো বা বিক্রি করবো, যে কোনো একটা কিছু লেখা থাকবে। আচ্ছা, যখন এটা কল অপশন হয় তখন বায়ার সেলারকে কিসের রাইট দেয়? অপশন দেয় কেনার রাইট, অপশন টু পারচেজ। ঠিক আছে, অপশন টু পারচেজ। যখন এটা কল অপশন হয় তখন বায়ার সেলারকে কিসের রাইট দেয়? পারচেজ করার রাইট দেয়। পারচেজ করার রাইট কি? কি পারচেজ করার? মোবাইল। তাহলে 3 মাস পরে হয়তো বা 6 মাস, যে টাইম লেখা থাকবে কন্ট্রাক্টে, সেলার কি করবে? সরি, এটা সেলার, ও বায়ার, ও হচ্ছে বায়ার। কি বায়ার? অপশন বায়ার। যদি এটা কল অপশন হয়, পুট অপশন না হয়, তাহলে বায়ার কি করবে? 3 মাস পরে সেলারের কাছ থেকে এই মোবাইলটা কেনার রাইট পাবে, মানে কেনার রাইট পাবে আর কেনার অপশন পাবে। চাইলেও 3 মাস পরে কিনতেও পারে, নাও কিনতে পারে, এটা বায়ারের ইচ্ছা। যদি এটা পুট অপশন হয় তখন সেলার বায়ারকে কিসের রাইট দেবে? রাইট টু সেল। রাইট টু সেল কি? রাইট টু সেল দ্য মোবাইল। তার মানে মোবাইলটা কি কার কাছে আছে? অপশন বায়ারের কাছে আছে। রাইট টু সেল দ্য মোবাইল। তাহলে পুট অপশন হলে সেল করার রাইট দেবে, রাইট টু সেল। আর কল অপশন হলে রাইট টু বাই। তাহলে কল অপশন হলে মোবাইলটা সেলারের কাছে থাকবে, মানে সেলারের কাছে আছে, বায়ার ওকে। আর পুট অপশন হলে কি হবে? বায়ার সেলারকে কি করবে? সেল করবে, তাই না? তাহলে পুট অপশনে আসলে বায়ারই সেলার, মোবাইলের সেলার, মানে কমোডিটিটার সেলার। এই জায়গাটা ভুল হয়। হ্যাঁ, মনে হবে যে আমি তো সেল করছি, সেলার, তাই না? মনে হবে না আসলে তো এ বিক্রি করবে এর কাছে মোবাইলটা, মনে হবে যে এ সেলার। এটা ভেবে যদি অঙ্ক করেন তাহলে অঙ্কটা পুরো ভুল হয়ে যাবে। এ কিন্তু সেলার না, এ আসলে পুট অপশন বায়ার। পুট অপশন বায়ারকে কি রাইট দেয়? সেলার রাইট টু সেল। তার মানে পুট অপশনে সবসময় যে কমোডিটিটা, মানে আন্ডারলাইং অ্যাসেট, আমরা বলি আন্ডারলাইং অ্যাসেট, আন্ডারলাইং অ্যাসেটটা পুট অপশনে অলওয়েজ বায়ারের কাছে থাকবে। আর কল অপশনের ক্ষেত্রে আন্ডারলাইং অ্যাসেটটা অলওয়েজ সেলারের কাছে থাকবে। তাহলে পুট অপশনে বায়ার কি করবে? সেল করার রাইট পাবে।
প্রাইস লিখবো, আমি যাকে জিজ্ঞেস করবো শুধু সে বলবে যে কিছু প্রাইস লিখবো। মনে করেন কারেন্ট প্রাইস এখন মোবাইলের কারেন্ট প্রাইস 10,000 টাকা। আচ্ছা, আর এক্সারসাইজ প্রাইস যেটা এখানে লেখা আছে এটা হচ্ছে 12,000 টাকা। তার মানে মোবাইলটা এখন বাজারে পাওয়া যাচ্ছে 10,000 টাকায়, আর আমি টাইমটা লিখে দেই 3 মান্থস। এখন মোবাইলটা পাওয়া যাচ্ছে 10,000 টাকায়, 3 মাস পরে এই মোবাইলটা 12,000 টাকায় সেল করবে কে? বায়ার সেলারের কাছে সেল করবে 12,000 টাকা। তার মানে এই যে এখানে কন্ট্রাক্টে লেখা আছে কত টাকা? 12,000 টাকা। আচ্ছা, 3 মাস পরে গিয়ে দেখা গেল মার্কেটে মোবাইলটার দাম হয়ে গেছে কত? 15,000 টাকা। ঠিক আছে, এখন সেলার মনে করেন আমি, হ্যাঁ ফিরোজা, আপনাদের কেউ একজন বায়ার, লাস্ট লাইন ব্ল্যাক সার্ভার, আপনার নামটা বলেন। ফারিহা। ফারিহা হচ্ছে অপশন বায়ার। ফারিহা, আপনি বলেন আপনার সাথে আমার যে কন্ট্রাক্ট হয়েছে যে আমি 3 মাস পরে আপনার কাছ থেকে 12,000 টাকা দিয়ে মোবাইলটা কিনবো। আচ্ছা, 3 মাস পরে বাজারে মোবাইলের দাম হয়ে গেছে 15,000 টাকা। মানে আপনি যদি চান মোবাইলটা আমার কাছে বিক্রি করবেন না, তাহলে আপনি মার্কেটে বিক্রি করতে পারেন। মার্কেট প্রাইস কত? 15,000 টাকা। আমার কাছে যদি বিক্রি করেন কত টাকা বিক্রি করতে হবে? 12,000 টাকা। মানে আমার কাছে কিন্তু আপনি এসে আবার 15,000 টাকা চাইতে পারবেন না। কিন্তু এটা আপনার ইচ্ছা যে আপনি আমার কাছে বিক্রি করবেন নাকি মার্কেটে বিক্রি করবেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমার কাছে এসে 15,000 টাকা চাইতে পারবেন না। আচ্ছা, এখন কি আপনি আমার কাছে বিক্রি করবেন না মার্কেটে বিক্রি করবেন? মার্কেটে সেল করবেন। খুব ইজি না জিনিসটা, ওই এক্সারসাইজ করবেন, রাইট? আচ্ছা, আর আমরা যে কোশ্চেনটা প্রবলেমটা পরীক্ষায় দেবো সেটা হচ্ছে যে ধরেন এক্সারসাইজ করলে ও যদি বোকার মতো পাওয়ারটা এক্সারসাইজ করে তাহলে ওর কত লস হবে, আমার কত লাভ হবে, বা ওর কত লাভ হবে, আমার কত লস হবে। এখন যদি ও এক্সারসাইজ করে পাওয়ারটা, মানে এই এগ্রিমেন্টে যদি এটা এক্সারসাইজ হয়, তাহলে ওর আসলে লস হবে কত টাকা? 3,000, তাই না? আমার কাছে 12,000 টাকা পাচ্ছে, মার্কেটে ও 15,000 টাকা পেত, বাড়ির লস হবে 3,000 টাকা। আমার লাভ হবে 3,000। তাহলে যেটা ওনার লস, বায়ারের লস, ওটাই কিন্তু সেলারের লাভ। এখন যদি আমি এই সিচুয়েশনটা উল্টাই দিই যে কারেন্ট প্রাইস ছিল 10,000 টাকা, আর এখন আপনার এটা মার্কেটে পেয়ে গেছে 11,000 টাকা, তাহলে কোথায় বিক্রি করবেন? আমার কাছে। আমার কাছে বিক্রি করলে এখন ওনার লাভ হচ্ছে কত? আসলে 1,000 টাকা। আর আমি যেহেতু ওনার কাছ থেকে কিনতে বাধ্য, তো আমার লস হচ্ছে 1,000 টাকা, কারণ মার্কেট থেকে যদি আমি কিনতাম তাহলে আমি 11,000 টাকা জিনিসটা পেতাম। অলওয়েজ একটা জিনিস মনে রাখতে হবে যে রাইট কিন্তু সবসময় বায়ারের কাছে, সেটা হোক সেল করার রাইট, হোক এটা পারচেজ করার রাইট। সেলারের কাছে কিন্তু কোনো রাইট থাকবে না। সেলার হচ্ছে এই অপশনটা বিক্রি করেছে, এই অপশনটা যখন বিক্রি করেছে তখন এই ধরেন এর কাছ থেকে 50 টাকা নিয়েছে, এটাই ওটা। তাহলে সেলার কেন দেবে অপশনটা আপনাকে? এটাই ওটা, এই যে 50 টাকা নিয়েছে এটাই সেলারের লাভ। ঠিক আছে, তাহলে যদি অপশনের অঙ্ক আসে তখন আপনারা বলতে পারবেন না যে কার লস হচ্ছে কার লাভ হচ্ছে, এই প্রাইসগুলো দেওয়া থাকবে। দেখেন এখানে কোথাও কি 10,000 টাকা ইউজ হয়েছে? কারেন্ট প্রাইস সেরকম কিন্তু ইউজ হবে না, জাস্ট এটা ইনফরমেশন দেওয়া থাকে কি করার জন্য, সবাইকে কনফিউজ করার জন্য। আচ্ছা, তাহলে অপশনের অঙ্ক আসলে আমরা পারবো না, আমরা অঙ্কটা দেখিয়ে দেবো যে কার লাভ হচ্ছে, বায়ার নাকি সেলার। খালি একটা জিনিস মনে রাখবেন, বায়ার কিন্তু এখানে সেল করছে, রাইট টু সেল। কখনো এই বায়ারকে সেলার ভেবে আমরা অঙ্ক করবো না। উনি কিসের বায়ার? উনি অপশনটার বায়ার। ওনাকে রাইট দেওয়া হয়েছে, রাইট টু সেল। সেলটা কখন, রাইট টু সেল কখন দেওয়া হয়? পুট অপশনে। আর কল অপশন হলে এটা কি হতো? রাইট টু বাই। ঠিক আছে, পুট অপশনের ক্ষেত্রে সব সময় আন্ডারলাইন অ্যাসেটটা বায়ারের কাছে থাকে, কারণ উনি সেল করবে। আর কল অপশনে অলওয়েজ আন্ডারলাইন অ্যাসেটটা সেলারের কাছে থাকে, কারণ বায়ার তখন পারচেজ
কমিউনিকেশন আছে কার, মানে ওনার ফোন নাম্বার কার কাছে আছে বা যোগাযোগ আপনার সাথে, তাহলে ওনাকে একটু এটা কমিউনিকেট করে দিতে হবে। হ্যাঁ, যে আর যে থিওরিগুলোর কথা বললাম সেইটা, তারপর যে ডায়াগ্রামের কথা বললাম, আর একটা বললাম কি এক্সপেনশন না, গ্লোবাল এক্সপেনশন, এই জিনিসগুলো যে বললাম একটু কমিউনিকেট করে দিয়ে ওনাকে। হ্যাঁ, এখন আমরা সোয়াবের ম্যাথ একটু রিভিশন করি। ইনফরমেশন গুলো আমি লিখি। আচ্ছা, কোম্পানি এক্স, কোম্পানি ওয়াই, এটা ফিক্সড, এটা ফিক্সড রেট এক্স 4%, এটা 5.2%, এটা লাইবোর plus 0.3%. It's a LIBOR plus 1%. আর ব্যাংকের কমিশন হচ্ছে 40 বেসিস পয়েন্ট। আচ্ছা, 40 বেসিস পয়েন্ট ইকুইভ্যালেন্ট কত? 0.40%। ঠিক আছে, 40 বেসিস পয়েন্ট থাকে, আমরা ধরে নেব 0.40%। যদি আমাদের বেসিস পয়েন্ট থাকে 10, 0.10%। যদি আমাদের বেসিস পয়েন্ট থাকে 50, 0.50%। শুধু 50% না, কিন্তু এই জিনিসটা খেয়াল করতে হবে। এটা খেয়াল করছেন মাঝখানে, এটা ইম্পর্টেন্ট। আপনারা 40 বেসিস পয়েন্টে যদি 40% ধরে অঙ্ক করেন তাহলে বুঝে যাবে 40 বেসিস পয়েন্ট মানে 0.40%। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। বেসিস পয়েন্ট যাই থাকুক না কেন, একটা পয়েন্ট আসবে, 50 থাকলে 50, 40 থাকলে 40। এখন দেখেন সোয়াপের ক্ষেত্রে এক্স যদি বাজার থেকে লোন নেয়, ও ফিক্সড রেটে নিলে 4% পাবে, আর ও যদি ফ্লোটিং রেটে নেয় তাহলে লাইবোর প্লাস 3% পাবে। লাইবোরটা ওঠানামা করে, এটা কিন্তু ওঠানামা করে না। এই পোরশনটুকু ফিক্সড, এই অংশটা ফ্লোটিং। লাইবোরটা আমরা দেখবো যে এখন কত। আবার আমরা যখন আমরা একটা ইনস্টলমেন্ট নেব তখন আমরা দেখবো যে লাইবোর কত। লাইবোরের সাথে এই ফিক্সড পোরশনটা যোগ হয়ে তখন হবে। তো লাইবোরটা যেহেতু চেঞ্জ হয় সব সময়, সো এটা কি রেটটা ফ্লোটিং। তাহলে এক্স দেখেন 4% এ পাচ্ছে, লাইবোর প্লাস 3%, আর ওয়াই হচ্ছে 5.2% এ পাবে যদি ও ফিক্সড রেটে নেয়, আর ফ্লোটিং রেটে নিলে ও লাইবোর প্লাস 1% পাবে। তাহলে ফিক্সড বা ফ্লোটিং যেটাই নিন না কেন, এক্স সবসময় কম রেটে লোন পাচ্ছে না, তার মানে এক্স এর রেপুটেশন ভালো, এক্স এর ফাইন্যান্সিয়াল যে স্ট্রেংথ ওইটা বেশি, এজন্য এক্স কে সবাই কম রেটে লোন দেয়। আর ওয়াই রিলেটিভলি রিস্কি, এজন্য ওয়াই এর বাজার থেকে লোন নিতে গেলে ফিক্সড রেটেও বেশি নিতে হবে, ফ্লোটিং রেটেও বেশি নিতে হবে। এখন কোশ্চেনে যদি দেওয়া থাকে যে এক্স রিকোয়ার্স, আবার দেওয়া থাকে ওয়াই রিকোয়ার্স। রিকোয়ার্স মানে কি চাই, তাই না? চাচ্ছে এক্স রিকোয়ার্স ফ্লোটিং, এক্স কি চাচ্ছে ফ্লোটিং, আর ওয়াই কি চাচ্ছে ফিক্সড। এরকম লেখা আছে মানে এক্স রিকোয়ার্স ফ্লোটিং মানে ধরে নিতে হবে এক্স বাজার থেকে অলরেডি লোনটা নিয়েছে ফিক্সড, ও ফ্লোটিং এ যেতে চাচ্ছে। এক্স রিকোয়ার্স ফ্লোটিং মানে আমরা ধরে নেব এক্স ফিক্সড রেটে লোন নিয়েছে, ও এখন ফ্লোটিং এ যেতে চাচ্ছে। আর ওয়াই রিকোয়ার্ড ফিক্সড মানে ধরে নেব ওয়াই ফ্লোটিং এ লোন নিয়েছে, ও ফিক্সড এ যেতে চাচ্ছে। এখন দেখেন সোয়াপটা কেন জরুরি। এক্স যদি যেতে চায় কিসে, ফ্লোটিং এ, তাহলে ও আগে 4% দিত, এখন লাইবোর প্লাস 3% দিবে। তাহলে ওর জন্য এটা চেঞ্জ করে এটাতে আসা সহজ। কিন্তু ওয়াই যদি আপনার ফ্লোটিং থেকে ফিক্সড আসে, তাহলে ওয়াই এর তো দুটাই বেশি, দুটাই এক্স এর চেয়ে বেশি, তাই না? তাহলে ওয়াই যদি ফিক্সড আসে, ওয়াই কে 5.2% দিতে হবে। এখন এটা ওয়াই এর জন্য অনেক বেশি হয়ে যায়, ও ফিক্সড রেটেও চাচ্ছে, আবার 5.2% ওর জন্য বেশি হয়ে যাচ্ছে। তাহলে ও একটা বুদ্ধি করলো যে আমি ফিক্সড রেটে দিব, কিন্তু আমি যে ফিক্সড রেটে বাজার থেকে পাই সেইটা আমি দিব না। আমি কি করবো,
x তো ফিক্সড রেটে বাজার থেকে পায়, তো তাহলে x কিসে আছে? x তো অলরেডি ফিক্সড রেটে আছে, আমি x যে টাকাটা পেমেন্ট করে ফিক্সড রেটে ওই টাকাটা x কে দিয়ে দিই, তাহলে তো আমি ফিক্সড রেটেও পেমেন্ট করতে পারছি, আবার আমার 5.2% ও দিতে হচ্ছে না। বিনিময় x কি করবে? আমার ফ্লোটিং রেটটা x দিয়ে দিই। কিন্তু দেখেন x যদি নিজে ফিক্সড থেকে ফ্লোটিং এ যেত তাহলে ওর 0.3% দিতে হতো, কিন্তু ও যদি y এর ফ্লোটিংটা নেয় ওকে 1% দিতে হবে, মানে ওকে আগে 30 পয়সা দিতে হতো, এখন 1 টাকা দিতে হবে, তাই না? বেশি। তাহলে x এখানে কেন আসবে? y কে কেন দিতে যাবে ফ্লোটিংটা? ও যদি ফ্লোটিং এ ফিক্সডে অসুবিধা হয়, ও যদি ফ্লোটিং এ যেতে চায় ও তো নিজের ফ্লোটিং এই কমে যেতে পারে, ও y কে বেশি কেন দিবে? ও বলবে ঠিক আছে আমি ফ্লোটিং এ দিব, যেহেতু আমি ফ্লোটিং এ যেতে চাই, কিন্তু তোমার ফ্লোটিং আমি কেন দিব? আমি আমার ফ্লোটিং রেট যেটা মার্কেট থেকে পেতাম আমি সেটাই তোমাকে দিব, তুমি রাজি কিনা দেখো। তার মানে x যখন ফ্লোটিং এ যাবে তখন ওর নিজের ফ্লোটিং রেটই থাকবে, তাই না? কারণ ওর ফ্লোটিং রেটটা y এর চেয়ে কম, y এরটা বেশি। সো y কে যখন y যখন ফিক্সড এ যাবে তখন দেখো y কিন্তু এইটা দেবে, y যখন ফিক্সড এ যাবে y কিন্তু এই রেটটা দিবে, কিন্তু x যখন ফ্লোটিং এ আসবে x কিন্তু নিজের রেটই থাকবে, ও y কে দেবে না পুরোটা। তারপরেও তাহলে আমরা এখন কোশ্চেন হচ্ছে কেন করবে? এরটা তো বুঝে যাচ্ছে সহজেই যে এর কম দিতে হচ্ছে, কিন্তু ওরটা বোঝা যাচ্ছে না, রাইট? তো আমাদেরকে সোয়াপ ডিজাইন করতে হবে, এমন ভাবে ডিজাইন করতে হবে এদের যে ইন্টারেস্ট রেটের গ্যাপটা আছে না, এই গ্যাপটা আমরা বের করব। এখানে আমাদের কত গ্যাপ, এখানে আমাদের কত গ্যাপ, টোটাল গ্যাপ কত, ফিক্সড এ গ্যাপ কত, ফ্লোটিং এ গ্যাপ কত, টোটাল গ্যাপ কত দুইটারে। আচ্ছা, সেটার জন্য আমরা প্রথমে কি করব? 5.2 থেকে 4 বিয়োগ করব, হ্যাঁ? এখানে একটা গ্যাপ হবে, আবার এই লাইবর এখান থেকে যদি এটা বিয়োগ করেন লাইবর কিন্তু কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমরা থাকবে হচ্ছে আমাদের 1% মাইনাস 0.3%, হ্যাঁ? মানে 1 মাইনাস 0.3, লাইবর কাটাকাটি হয়ে গেল, তাহলে এখানে থাকে 0.7 আর এখানে থাকে 1 পয়েন্ট কত থাকে? 1.2, এটা 1.2 থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আবার এই গ্যাপ এই দুইটার মধ্যে আবার গ্যাপ কত? হ্যাঁ, এই দুইটার গ্যাপ কত দেখেন তো? 0.5%। এখানে এগুলো তো সব পার্সেন্ট না? আচ্ছা, তাহলে ইন্টারেস্ট রেটের মধ্যে টোটাল গ্যাপটা হচ্ছে 0.5% দুইজনের। এখন এরা ঠিক করলো এই 0.5%টা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা এরা দুজন ভাগ করে নেবে। এরা দুজন যদি ভাগ করে তাহলে আড়াই হয়, কিন্তু আমাদের কোশ্চেন আমরা দিয়ে দিচ্ছি যে এই যে সোয়াপটা ডিজাইন হবে এটা মাঝখানে একটা ব্যাংক আসবে এবং কোনো একটা ব্যাংক এই সোয়াপটা ডিজাইন করে দেবে, ওরা নিজেরা করছে না। যদি ওরা নিজেরা করে তাহলে এইটাই ভাগাভাগি হয়ে যেত, কিন্তু কোশ্চেনে আমি যদি দিয়ে দিই যে মাঝখানে একটা ব্যাংক আছে এবং ব্যাংক কমিশন নিচ্ছে কত? 0.40, তাই না? তাহলে এখান থেকে 0.40 ও বাদ যাবে, এটা তো 0.50, রাইট? তাহলে এটা 0.40 যদি বাদ যায় তাহলে হচ্ছে 0.10%। এখন এই 0.10% যদি দুজন ভাগ করে তাহলে 0.10 ভাগ 2 ইকুয়াল টু 0.05%। এইটা হচ্ছে গেইন। আমরা সোয়াপটা এমন ভাবে ডিজাইন করব যে দুইজনেরই এই 0.5% লাভ হবে, তাহলেই সোয়াপটা কার্যকরী হবে। এখন আমরা দেখি কিভাবে এই 0.5%টা দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে সোয়াপ ডিজাইন করব। তাহলে আমাদের এই পাশে ছিল কি x, মাঝখানে আছে কে? ব্যাংক, এই পাশে আছে y। আচ্ছা, এখন আমরা একটু সোয়াপটা ডিজাইন করি। আমরা বলছি x যখন দেবে সরাসরি তো ও y কে দেবে না, ও ব্যাংকে দেবে, ব্যাংক y কে দেবে। কত দেবে আসলে? ও তো ওরটাই দেবে, ফ্লোটিং। ও ছিল ফিক্সড এ ছিল, হ্যাঁ? ও ফিক্সড থেকে ফ্লোটিং এ যদি আসে তাহলে ওর লাইবর প্লাস 0.3% ও ব্যাংকে দেবে, ব্যাংক এই টাকাটাই দিয়ে দেবে কাকে? y কে। দেখেন ব্যাংকের যে কমিশন, তার মানে x কিছু পে করছে না, x
জাস্ট ওর ফ্লোটিং রেটটা ওয়াই কে দিচ্ছে, মানে ওর ফ্লোটিং এ পেমেন্ট করতে গেলে ওর যত টাকা পেমেন্ট করতে হতো সেই জায়গাটাই ও ওয়াই কে দিচ্ছে। তো ব্যাংকের একটা কমিশন আছে, সেটা কিন্তু এক্স পে করছে না, সব ওয়াই পে করবে। দেখেন ওয়াই কিভাবে পে করবে, ওয়াই ব্যাংকে পে করবে, ব্যাংক এক্স কে পে করবে। এখানে ব্যাংকের একটা কমিশন আছে না 0.40%। এখন আমাদের পে করতে হবে ওয়াই এক্স কে আসলে কত পে করবে। তাহলে ওয়াই এর যদি এক্স কে পে করতে হয় প্রথমে 4% তো দিতেই হবে, দিতে হবে না 4%? আচ্ছা 4% দিতে হবে। তারপরে 4% এর সাথে ওর যে লাভ আছে না একটা 0.5%, 0.05%, 0.05%, এই লাভটুকু দিতে হবে। আচ্ছা এই লাভটুকু দেওয়ার পরে এখানে x এর y এর আরো কিছু করতে হবে টাকা, সেটা কি, ও তো 0.3% দিচ্ছে, এখানে তো ওর 1% পে করতে হচ্ছে, মানে 0.7% আরো ওর করতে হচ্ছে না, 0.7 না, এটা 4% মানে 0.04। আচ্ছা 0.4। আচ্ছা এটা ওটা আমরা গেইনে দেখাবো, এটা গেইনে দেখাবো, গেইন হওয়ার সময় দেখাবো। আচ্ছা তাহলে ও দিচ্ছে হচ্ছে, এটা তো ওর গেইন, কিন্তু ওর দিতে হচ্ছে এখানে কত, এক্স কে দিচ্ছে কত, 0.4% দিচ্ছে, ওর গেইন দিচ্ছে, আর এই যে ব্যাংকের যে কমিশনটা আছে না 0.40, এইটা, তাহলে এগুলো তিনটা যোগ করলে এটা 4%, হ্যাঁ এটা 4.45 না, হ্যাঁ তাহলে y যখন ব্যাংকে দেবে তখন 4.45% ও ব্যাংকে পেমেন্ট করবে। ব্যাংক এখান থেকে ওর এই টাকাটা রেখে দিবে 0.40%, তাহলে ব্যাংক এক্স কে কত দিচ্ছে, 4.5 থেকে এই টাকাটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে ব্যাংক এক্স কে কত দিচ্ছে 4.05%। আচ্ছা তাহলে এক্স এর দেখেন, এক্স এর কিন্তু পেমেন্ট করতে হতো কত, 4%। আচ্ছা আগে পেমেন্ট করলে 4% ওর পেমেন্ট করতে হতো, এখন কিন্তু ওয়াই কে দিচ্ছে 4.05%, তাহলে এক্স এর গেইনটা কত এখানে 0.05% গেইন। এটা খুব সহজে বোঝা যাচ্ছে, এখন বুঝতে হবে যে ওয়াই এর গেইনটা কত। তাহলে ওয়াই এর, যদি ওয়াই এর ফিক্সড রেটে পেমেন্ট করতে হতো ওর নিজেরটা, ওর নিজেরটা যদি ফিক্সড রেটে পেমেন্ট করতে হতো, ওয়াই এর গেইনটা আমরা লিখি, তাহলে ওর 5.2% পেমেন্ট করতে হতো না। আচ্ছা এখন দেখেন ও আসলে কত পেমেন্ট করছে, ও পেমেন্ট করছে 4.45%, তার মধ্যে x কে ও গেইনটাও দিয়ে দিচ্ছে, x কে ও 4% যে ফিক্স সেটাও দিচ্ছে, ব্যাংকের কমিশনও দিচ্ছে, তাহলে সব দেওয়ার পর ওর কত থাকছে 4.45%। এর সাথে ওর আরো y এর পকেট থেকে চলে যাচ্ছে কত 0.7। এখন আপনারা কেউ 5.2 থেকে এই যে খরচ y এর চলে যাচ্ছে সেটা বিয়োগ করে দেখেন তো কত হয়। এতটাই হাই যে এতগুলো খরচ করার পরও ওর 0.05% লাভ থাকছে, মানে x এর লাভটা দিয়ে দেওয়ার পরও, x এর লাভটা কিন্তু y এর পকেট থেকে দিচ্ছে, তারপরেও ওর 5.2% এর ফিক্সড লোন না নিয়ে 4% ফিক্সড লোন পেমেন্ট করলে ওর 0.05% লাভ থাকছে। তাহলে x y এর সাথে ট্রেডটা কেন করবে, ট্রেডটা করবে ওই 0.5% লাভের জন্য, নইলে তো x দুইটাতেই কম পাচ্ছে, ফিক্সডেও কম পাচ্ছে, ফ্লোটিংয়েও কম পাচ্ছে, তাহলে ও তো চাইলেই ফিক্স থেকে ফ্লোটিং এ যেতে পারে, y এর ফ্লোটিং তো বেশি, তাহলে ও কেন y এর ফ্লোটিং এ আসবে, ওই যে 0.05%, মানে যে গ্যাপটা, ইন্টারেস্ট রেটের যে গ্যাপটা, এই গ্যাপটাকে y কি করছে, দুই ভাগ করছে, দুই ভাগ করে মানে x এর সাথে ওর যে গ্যাপ, সেই যে গ্যাপটা বের করতে হবে, গ্যাপটাকে ওরা দুই ভাগ করবে, y হাফ রাখবে, হাফ x কে দিয়ে দেবে, মানে এত খরচ করার পরও y ক্যালকুলেশন করে দেখবে যে এত খরচ করার পরেও কি হবে, ওর লাভটা থাকছে। কোশ্চেনে যদি লেখা থাকে যে ইকুয়ালি মানে
প্রফিটেবল ফর বোথ, তাহলে এরকম 2 ভাগ হবে। আর এরকম যদি থাকে যে ইকুয়ালি প্রফিটেবল না, y এর এত পার্সেন্ট, x এর এত পার্সেন্ট, তখন যার যত পার্সেন্ট সেভাবে ডিস্ট্রিবিউট হবে। অত জটিলতায় পরীক্ষায় যাব না, ঠিক আছে? ইকুয়ালি দিয়ে দিব, সো যেটা হবে ইকুয়ালি। তাহলে কি এই ডিজাইনটা বোঝা গেছে? ভুল হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 2 নিয়মের অঙ্ক মোটামুটি একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আর আপনারা সবাই ফটোকপি করেছিলেন নাকি আপনারা আরেকটা বই দিয়েছিলাম না আপনাদেরকে? আচ্ছা ওইটা থেকে আমি ক্লাস টেস্টে রাখছি না, ওইটা থেকে কিন্তু নিজে বসে ওটা তো আপনারা ফটোকপি করেছেন, আমি তো পড়ানো শুরু করিনি। তাহলে ক্লাস টেস্টের পরে আমি ওখান থেকে মানে নিজের কোশ্চেনটা আপনাদেরকে করবো, সবাই একটু কপি করে নিয়ে। আমি মনে হয় আপনাদের পোর্টালে দিয়েছি। হ্যাঁ বুঝি না, একটু জোরে বলেন। মিডে ম্যাথ থাকবে, মিডে অন্য ম্যাথ থাকবে, এটা ক্লাস টেস্ট। আচ্ছা